পিএসসি। তো সেখানে গিরিশ ঘোষ এবং দ্বিজেন্দ্রলাল রায়, নাট্যকার গিরিশ ঘোষ এবং দ্বিজেন্দ্রলাল রায়, এই টপিকটা, দুটো টপিকই দেওয়া আছে, ঠিক আছে? এই দুটো টপিকই সেখানে দেওয়া আছে। আবার এই টপিকটাই তোমাদের পরীক্ষাতেও আছে, মানে এসএলএসটি পরীক্ষাতেও আছে। তো সেই কারণে এই টপিকটা আগে আমরা করে নেব। এবারে আগে গিরিশ ঘোষ বা দ্বিজেন্দ্রলাল রায় থেকে যে ধরনের প্রশ্ন আসতো, তাহলে তাদের সাহিত্যকর্ম কি লিখেছে তার সাল, বড়জোর, ঠিক আছে? বড়জোর হলে সেই নাটকের চরিত্র বা এক্সেট্রা এক্সেট্রা এই ধরনের প্রশ্ন আসতো। কিন্তু এখন এখন কিন্তু তাদের ব্যক্তিগত জীবনটাও পড়তে হচ্ছে, ব্যক্তিগত জীবন থেকেও প্রশ্ন আসছে, ঠিক আছে? একদম শুরুর দিকে কার কাছে ধরো তোমার কি বলে নাটক শিখেছে বা ইত্যাদি ইত্যাদি। এবারে বোধহয় মাদ্রাসাতে এরকম একটা প্রশ্ন এসেছিল, যেটা অর্ধেন্দু শেখর মুস্তাফি উত্তর হবে। তো আমরা এই টপিকটা আগে করে নিই। আর তোমরা একটা পরীক্ষা খুব তাড়াতাড়ি পাবে, যারা এসএলএসটি দেবে, আশা করা যায় যে তারা এসএলএসটি পরীক্ষা খুব তাড়াতাড়ি পাবে। এবং এটা যে বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে যে সুপ্রিম কোর্টে যাওয়া হবে, সুপ্রিম কোর্টে গিয়েও খুব একটা লাভ কিছু হবে না, ঠিক আছে? এই রায়টাই প্রবাবলি বহাল থাকবে। যে হারে দুর্নীতি হয়েছে পুরো প্যানেলই ক্যান্সেল করে দেবে। কারণ এর মধ্যে থেকে কে ট্রু আর কে ফলস সেটা তো বোঝা সত্যি সম্ভব নয়, ঠিক আছে? সে যাই হোক, তাহলে এতগুলো তোমার কি বলে ফ্রেশ আবার বেরোবে একটা, তারপরেও বেশ কিছু ভ্যাকেন্সি হবে এবং যেখানে মনে করা হচ্ছে একটা এসএলএসটি নিয়োগ হবে। কোর্টের রায় মানতে বাধ্য হবে। যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে সেটা আরো ভালো, কারণ ওরা তো শেষ অবধি যাবে, ওখানে গেলে আর কিছু করার থাকবে না যদি এই রায়টাই দিয়ে দেয়। চল, আচ্ছা, আমরা গিরিশ ঘোষ দিয়ে শুরু করব। গিরিশ ঘোষের যেটা জন্ম এবং মৃত্যু সাল 1844, 1912, অনেক জায়গায় আমরা 1911 পাই। এই জায়গাটাও আমরা পাই। মূলত অমৃতলাল বসু, যিনি তার স্মৃতি কথায় গিরিশ ঘোষকে নেদারু গিরিশ বলেছিলেন, তিনি প্রথমে অভিনয়ই করতেন নাট্য সাহিত্যে। পরবর্তীকালে তিনি নাটক রচনা বা নাটক পরিচালনার ক্ষেত্রে এগিয়ে আসেন এবং তারও পরে তিনি সাধারণ মানুষের জন্য সাধারণ রঙ্গালয় যেটা প্রতিষ্ঠা করলেন, রঙ্গমঞ্চ পরিচালনা করলেন, নাট্য গোষ্ঠী তৈরি করলেন এবং বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব, সেই সময় যে গুরুত্বপূর্ণ নাট্য ব্যক্তিত্ব, তাদেরকে তার হাত ধরে অনেক নাট্য ব্যক্তিত্বরাই উঠে এসেছে। তাহলে প্রথমে গিরিশ ঘোষ অভিনয় করলেও পরবর্তীকালে তিনি কি করেছিলেন, পরবর্তীকালে নাট্য মঞ্চ প্রতিষ্ঠা, রঙ্গালয় প্রতিষ্ঠা, নাটক রচনা, পরিচালনা, নাট্য গোষ্ঠী তৈরি করা, অভিনয় শিক্ষা, এই সমস্ত কাজগুলোর সঙ্গে জড়িত হয়ে পড়লেন এবং সর্বোপরি অভিনেতা তৈরি করা।
অভিনেতা তৈরি করা। তাহলে এই কাজগুলো তিনি প্রথমে যখন তিনি প্রথমে আগে নিজে অভিনয় করতেন এবং পরবর্তীকালে এই কাজগুলোতে তিনি যুক্ত হলেন। ঠিক আছে। আচ্ছা, গিরিশ ঘোষ প্রথমের দিকে তিনি ঈশ্বরে ভক্ত হলেও ২৬ বছর বয়স থেকে কিন্তু তিনি গোড়া নাস্তিক ছিলেন। পরবর্তীকালে আবার শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে তার জীবনে ঈশ্বরের একটা অর্থাৎ আস্তিকতা, ঈশ্বরের প্রতি বিশ্বাসের সূচনা হলো এবং তার ভক্তিমূলক নাটক, আমরা গিরিশ ঘোষের যদি নাটকগুলো দেখি, তিনি কিন্তু গীতিনাট্য, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, সামাজিক নাটক, প্রহসন, এই সবগুলোই তিনি রচনা করেছেন। ঠিক আছে। কিন্তু প্রহসন বা পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের কিন্তু শ্রেষ্ঠত্ব। তাহলে গিরিশ ঘোষের শ্রেষ্ঠত্ব হচ্ছে পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের শ্রেষ্ঠ। আচ্ছা, ওনার যে পৌরাণিক নাটকগুলো রয়েছে, এতগুলো নাটক মূলত পৌরাণিক নাটক হচ্ছে, আমরা যদি প্রথম বলি তাহলে যেটা ওই যে ধ্রুব তপস্যা নাটক, এছাড়া রাবণ বধ, মূলত রাবণ বধকেই প্রথম পৌরাণিক নাটক বলা যায়। যেটা গৈরিশ চন্দ্রের লেখা প্রথম পৌরাণিক নাটক, সেটা হলো রাবণ বধ। তাহলে প্রথম পৌরাণিক নাটক, খেয়াল রাখতে হবে এগুলো, এটা হচ্ছে গৈরিশ ছন্দে লেখা পৌরাণিক নাটক গিরিশ ঘোষের রাবণ বধ। এছাড়া আমাদেরকে কোনগুলো সাল পড়তে হবে? সীতার বনবাস সাল পড়তে হবে, পাণ্ডবের অজ্ঞাতবাস সাল পড়তে হবে, এই সালটা পড়তে হবে, চৈতন্য লীলা পড়তে হবে, চৈতন্য লীলার পরে নল দময়ন্তী পড়তে হবে, নল দময়ন্তী। তারপর নিমাই সন্ন্যাস, জনা, পাণ্ডব গৌরব, তপোবন ওনার শেষ পৌরাণিক নাটক, এইগুলো। কিন্তু এখানে একটা কথা বলার আছে, পৌরাণিক নাটক দিয়ে কিন্তু তিনি তার নাটকের যাত্রা শুরু করেননি। প্রথমে তিনি বিভিন্ন গল্প, উপন্যাস এবং কাব্যের নাট্যরূপ লিখেছিলেন। তাহলে প্রথমে তিনি বিভিন্ন লেখকদের গল্প, উপন্যাস এবং কাব্যর নাট্যরূপ দিতেন। ঠিক আছে। এবার কাদের কাদের তিনি কাব্য মানে গল্প, উপন্যাস এগুলো তিনি নিয়েছিলেন, আচ্ছা এখানে দেওয়া আছে। আচ্ছা, যেগুলো যেগুলো তিনি গ্রহণ করেছিলেন সেগুলো কি কি? যেমন হলো কপালকুণ্ডলা 1873, বঙ্কিমের কপালকুণ্ডলা 1873, যার নাট্যরূপ তিনি দেন। ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ, বিষবৃক্ষ 1874, এটা কিন্তু এগুলো নাট্যরূপ দিয়েছিলেন। আমরা গিরিশচন্দ্র ঘোষের কনটেক্সটে বলছি, এটা কিন্তু কোনো মতেই বঙ্কিমের লেখার সাল নয়, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে। বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী 1878, তাহলে কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, এই তিনটেই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ হলো একটা কাব্য, এই তিনটেই তো উপন্যাস। আর মেঘনাদ বধ কাব্য হচ্ছে তোমাদের সিলেবাসে আছে, আমাদেরকে পড়তে হবে সিলেক্টেড কিছু জায়গা। সেটা হলো মধুসূদন দত্তের লেখা 1877 মেঘনাদ বধ কাব্য।
তারপরে পলাশীর যুদ্ধ আর চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। এছাড়াও তিনি আরো দুটো লিখেছিলেন, একটা জমালয়ে জীবন্ত মানুষ যেটা 1877-এ, আর পলাশীর যুদ্ধ 1878-এ। এই দুটো ততটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি নাট্যরূপ। চোখের বালি প্রকাশিত হয় 1903-এ। 1907-এ গিরিশ ঘোষ নাটক এই উপন্যাসটির নাট্যরূপ দেন 1907-এ। ঠিক আছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে যে তিনি বেশ কিছু গল্প, উপন্যাস এবং কাব্যের নাট্যরূপ দিয়েছিলেন। সেগুলো কি হলো? আচ্ছা, এখানে কারোর কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম বাকি দুটো যেটা বলছিলেন ওগুলোরও সালগুলো বলে দিন দেখে নি। আচ্ছা, ঠিক বলেছো। একটা হলো পলাশীর যুদ্ধ, আগে জমালয় জীবন্ত মানুষ, জমালয়ে জীবন্ত মানুষ যেটা হলো 1857, আর পলাশীর যুদ্ধ হলো 1858। এছাড়া তিনি শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নাটকটির অনুবাদ, তিনি এই নাটকটিরই তোমার কি বলে রঙ্গমঞ্চে তিনি নাট্য পরিচালনা করেছিলেন। সেটা হলো শেক্সপিয়ারের জুলিয়াস সিজার। আর নাটকটা যেহেতু ইংরেজিতে ছিল, তো সেটার অনুবাদ করে দিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। গিরিশ ঘোষের সঙ্গে নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটা তুলনা করা হয়। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ারের তুলনা করা হয়। গিরিশ ঘোষ মোট কটি নাটক লিখেছিলেন? মূলত গিরিশ ঘোষ 90টি নাটক লিখেছিলেন। বাংলা সাহিত্যে গিরিশ ঘোষের আবির্ভাব কোন নাটক দিয়ে? সেটা হলো কপালকুণ্ডলা। কপালকুণ্ডলার নাট্যরূপ দিয়ে বাংলা সাহিত্যে গিরিশ ঘোষের, মানে নাট্য সাহিত্যে গিরিশ ঘোষের আবির্ভাব। বাকিগুলো এক এক করে বলছি, তার আগে এগুলো একটু আলোচনা করে দিই। ওনার শেষ নাটক হচ্ছে তপবন, এটা খেয়াল রাখবে, 1911 শেষ নাটক হলো তপবন। ঠিক আছে, শ্রেষ্ঠ পৌরাণিক নাটক হচ্ছে জনা। শ্রেষ্ঠ পৌরাণিক নাটক হচ্ছে জনা। শ্রেষ্ঠ পৌরাণিক নাটক হলো জনা। শ্রেষ্ঠ পৌরাণিক নাটক হচ্ছে জনা। শ্রেষ্ঠ পৌরাণিক নাটক জনা, কিন্তু প্রথম মঞ্চ সফল পৌরাণিক নাটক, মঞ্চ সফল পৌরাণিক নাটক কোনটা হবে? মঞ্চ সফল পৌরাণিক নাটক হচ্ছে পাণ্ডব গৌরব। মঞ্চ সফল পৌরাণিক নাটক পাণ্ডব গৌরব। স্বর্গের যে অপ্সরারা থাকে, সেই উর্বশীর তোমার সাপ মোচন হচ্ছে পাণ্ডব গৌরবের তোমার মূল বিষয়বস্তু। গিরিশ ঘোষের পৌরাণিক নাটকে দুটো গুণ খুবই দেখা যেত। একটা হলো দৈবানুগত্য। দৈবানুগত্য মানে বেশিরভাগ চরিত্রগুলোই দেবতার আনুগত্য পেয়েছে আর কি। ঠিক আছে, আর একটা হলো অদৃষ্টবাদ।
তাহলে গিরিশ ঘোষের পৌরাণিক নাটকের দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি আমি বলি, তাহলে একটা হলো দৈবানুগত্য, যেটা অধিকাংশ নাটকেই দেখা গেছে, আর একটা হলো অদৃষ্টবাদ। দেবতার প্রতি তাদের আনুগত্য ছিল এবং অদৃষ্ট মানে ভবিষ্যৎকে বিশ্বাস করা, বা যেগুলো অদৃষ্টবাদ। আর সব থেকে সর্বাধিক জনপ্রিয় নাটক কি হবে? জনার পর সর্বাধিক জনপ্রিয় নাটক যদি আমরা বলি, জনার আগে, তাহলে আমরা বলবো বিল্বমঙ্গল। বিল্বমঙ্গল হচ্ছে সর্বাধিক জনপ্রিয়, সব থেকে জনপ্রিয়। 1888 বিল্বমঙ্গল। 1888 হচ্ছে বিল্বমঙ্গল, আর পাণ্ডব গৌরব হলো 1900। সালগুলো কিন্তু মনে রাখতে হবে। স্বামী বিবেকানন্দ নিজে এই বিল্বমঙ্গলের ভূয়সী প্রশংসা করেছিলেন। স্বামী বিবেকানন্দ নিজে বিল্বমঙ্গলের ভূয়সী প্রশংসা করেছিলেন। এই নাটকের কাহিনী ভক্তমাল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ভক্তমাল। শ্রীকৃষ্ণ ছিল নাটকের প্রধান আরাধ্য দেবতা, ঠিক আছে? শ্রীকৃষ্ণ ছিলেন এই নাটকটির, বিল্বমঙ্গল নাটকটির আরাধ্য দেবতা। আর ভক্তমাল গ্রন্থ থেকে এই নাটকের বিষয়বস্তু। ভক্তমাল হচ্ছে এই নাটকের প্রধান বিষয়বস্তু। ময়াকাল্য। আচ্ছা, জনা নাটকটা সব থেকে শ্রেষ্ঠ পৌরাণিক নাটক। এবার জনা নাটকের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে এটা গুরুত্বপূর্ণ। এই যে জনা শ্রেষ্ঠ পৌরাণিক নাটক তো ঠিক আছে, কিন্তু এর কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? জৈমিনী মহাভারত আছে, জৈমিনী ভারত, কাশিদাসী মহাভারত, তারপরে হচ্ছে বীরাঙ্গনা, মধুসূদনের বীরাঙ্গনা কাব্য। ওখানে একটা পত্র আছে, দেখবে, নীলধ্বজের প্রতি জনা বলে, ওই পত্রটা থেকে বীরাঙ্গনা। পত্রটার নাম ছিল নীলধ্বজের প্রতি জনা। বীরাঙ্গনা মধুসূদন দত্তের একটা বিখ্যাত কাব্য। নীলধ্বজ ছিল জনার স্বামী। জনা তার ছেলের যে মানে ছেলে মারা যায় প্রবীর, এবং তার মৃত্যু শোকে জনার যে আর্তনাদ, সেটাই বারবার জনার মধ্যে যে প্রতিশোধ যে স্পৃহা, সেটাই মূলত জনা নাটকের প্রধান বিষয়। এবং জনার শেষ যে ট্র্যাজিক পরিণতি, সেটা খুবই ভয়ঙ্কর। এই হলো জনার মূল বিষয়বস্তু, বা জনা এই কারণেই শ্রেষ্ঠ। এই হচ্ছে মোটামুটি ভাবে গিরিশ ঘোষের যে পৌরাণিক নাটকগুলি রয়েছে, যেগুলোর দরকার ব্যাখ্যা সেগুলোই করবে, আদারওয়াইজ অন্যগুলো দরকার নেই, সাধারণত দেয়। দেখো, কারোর কোনো কোয়েশ্চেন আছে পৌরাণিক নাটক নিয়ে? তাহলে রাবণ বধ, নল দময়ন্তী, দক্ষযজ্ঞ, এই পাণ্ডবের অজ্ঞাতবাস পড়তে পারো, চৈতন্য লীলা, বিল্বমঙ্গল, পাণ্ডব গৌরব, নিত্যানন্দ, জনা, এই নাটকগুলো ভালো করে পড়বে, যেগুলো যেগুলো দাগ দিয়ে দিয়েছি। ম্যাম, এটা বিশ্বমঙ্গল না বিল্বমঙ্গল বইয়ে দুটো কি একই? এখানে যে বিল্বমঙ্গল বললাম আর জনা বললাম।
না, উপরে যেটা লেখা আছে চৈতন্য লীলার বিশ্ব মঙ্গল লেখা আছে 1888। দাঁড়াও দাঁড়াও দেখি। এই যে রাবণ বধ তো প্রথম, সীতার বনবাস চৈতন্য লীলার নিচে। বুঝতে পারছি না, আরেকবার বলো। আর চৈতন্য লীলার নিচে বিশ্বমঙ্গল আর বিল্বমঙ্গল কি একই? ও চৈতন্য লীলা, আচ্ছা বিশ্ব মঙ্গল হবে না, এটা বিল্ল মঙ্গল হবে। বিল্ল মঙ্গল হবে, ঠিক আছে। আচ্ছা বিল্ল মঙ্গল তো আলাদা করে লেখা আছে না এখানে নোটস, আমি দেখলাম 1900-তে। বিল্ল মঙ্গল কিন্তু 1888 আছে তো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটাই হবে, বিশ্ব মঙ্গল না বিল্ল মঙ্গল, ঠিক আছে। আর পাণ্ডব গৌরব হচ্ছে 1900, খেয়াল নেই সালটা। আচ্ছা এবারে আসি, ওনার নাট্যরূপ গুলো বলেছি, পৌরাণিক নাটক বলেছি, এবার কিছু গীতি নাট্য তিনি লিখেছিলেন যেগুলো খুব একটা সফল নয়, যার মধ্যে মোহিনী প্রতিমা একটা গীতিনাট্য যেটা গিরিশচন্দ্র ঘোষ লিখেছিলেন, ঠিক আছে, এই নাট্যরূপ দেন আর কি, নাট্যকার গিরিশ ঘোষের লেখা। তো তবু আমাদের তো গীতিনাট্যগুলো পড়তে হবে, দেখো নামগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে অকাল বোধন, আগমনী, ভোট মঙ্গল, এই তিনটে ভালো করে পড়বে। অকাল বোধন, আগমনী, ভোট মঙ্গলের সালটা নেই। হ্যাঁ এক মিনিট, একটা জিনিস আমি দেখে বলি। গিরিশ ঘোষের এমনিতেই প্রচুর নাটকের সঠিক সাল পাওয়া যায় না, এখানে আমার একটা একটু কনফিউশন লাগছে, সেটা হলো অকাল বোধন আর আগমনী দুটোই কিন্তু 1877 হবে, ঠিক আছে, 1877 হবে। আচ্ছা ভোট মঙ্গল বলছো, সালটা পাওয়া যাচ্ছে না তাই তো, ভোট মঙ্গল 1882 হবে, ভোট মঙ্গল হলো 1882। এই 1882 ভোট মঙ্গলকে গীতিনাট্য বলা যায়, আবার এটাকে কিন্তু তোমার প্রহসনও বলা যায়, এটা কিন্তু হাস্যরসমূলক একটা নাটক, এটা প্রহসনের মধ্যেও পড়ে, এই নাটকটা প্রহসনের মধ্যেও পড়ে, ঠিক আছে। আর এই অকাল বোধন পড়বে, আমি বলে দিচ্ছি। আর তোমার কি বলে আগমনীটা পড়বে। আর এখানে কি দিয়েছে আর কিছু না, আর অতগুলো বাদ বাকিগুলো শাল পড়ার দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট। তো মায়া তরু আর দোষ লীলা এটা দেখতে পারো, মায়া তরু 1881, ঠিক আছে, দোষ লীলা হচ্ছে 1887। এটা দোষ, গিরিশ ঘোষের বেশ কিছু নাটক নিয়ে অনেক কনফিউশন। আচ্ছা ওটা দোল লীলা হবে, কথাটা দোল লীলা, ঠিক আছে ঠিক আছে, 1878, ঠিক আছে। মায়া তরুটা দেখে রাখবে, এটাও ঠিক আছে। আচ্ছা আগমনী দেখবে, অকাল বোধন দেখবে, এই দুটো ভিভিআই, এইটা ভোট মঙ্গল ভিভিআই, মায়া তরুটাও ভিভিআই।
এটা না দেখলেও চলবে, এটা দরকার নেই। এই যে মলিনা বিকাশ, এটা দরকার নেই। এই কটা করলেই হবে গীতিনাট্যর ক্ষেত্রে। আর ঐতিহাসিক নাটক, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নাটকের মধ্যে প্রথম সার্থক ঐতিহাসিক নাটক যদি আমরা বলি তাহলে হচ্ছে চণ্ড। সার্থক ঐতিহাসিক নাটক যদি হয় তাহলে সেটা চণ্ড হবে। প্রথম সার্থক ঐতিহাসিক নাটক। মীর কাসিম দেখবে গুরুত্বপূর্ণ, সিরাজউদ্দৌলা দেখবে গুরুত্বপূর্ণ, অশোক দেখবে গুরুত্বপূর্ণ, ছত্রপতি শিবাজি গুরুত্বপূর্ণ। আর প্রথমটা হলো 1881-তে আনন্দ রহ, এটা দেখবে। আনন্দ রহ 1881, চণ্ড এটা গুরুত্বপূর্ণ বলেই দিয়েছি যে এটা সার্থক ঐতিহাসিক নাটক ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি আর হচ্ছে অশোক। ছত্রপতি শিবাজি, অশোক আর সিরাজউদ্দৌলা আর হচ্ছে মীর কাসিম, এই চারটে হলো একদম শ্রেষ্ঠ। আর প্রথম দিকের সার্থক ঐতিহাসিক নাটক হলো চণ্ড, আর একদম প্রথম নাটক হচ্ছে আনন্দ। অশোক নাটকটি গিরিশ ঘোষের একেবারে একটা মৌলিক পরিকল্পনা। অশোক নাটকটি গিরিশ ঘোষের একটা মৌলিক নাটক পরিকল্পনা। মঞ্চ সফল ঐতিহাসিক নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা। মঞ্চ সফল ঐতিহাসিক নাটক হলো সিরাজউদ্দৌলা। আর প্রহসনের জন্য ভোটমঙ্গল, ভোটমঙ্গল সালটা বললাম, ভোটমঙ্গল সালটা হলো 1882। এটা লাগবে প্রহসন হিসেবে। জয়সা কি তৈসা এটা আসে, বেল্লিক বাজার আসে, বড়দিনের বকশিস আসে, এই চারটে খুব ভালো করে পড়বেন। প্রহসন হিসেবে ভোটমঙ্গল, তারপরে হচ্ছে হীরার ফুল 84-তে, বেল্লিক বাজার 86-তে, বড়দিনের বকশিস 1893, জয়সা কি তৈসা 1906। শ্রেষ্ঠ সামাজিক নাটক কি হবে? প্রফুল্ল। গিরিশ ঘোষের শ্রেষ্ঠ সামাজিক নাটক হচ্ছে প্রফুল্ল। প্রফুল্ল, এটা প্রফুল্ল হবে কথাটা। শ্রেষ্ঠ সামাজিক নাটক হলো প্রফুল্ল, 1889-তে, 1889। আচ্ছা, এছাড়া সবগুলো এখানে ইম্পর্টেন্ট। হারানিধি, মায়া বসান, আচ্ছা বরং প্রথমটা অতটা গুরুত্ব নেই, যে ধ্রুব তপস্যা যেটা, ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু প্রফুল্ল, হারানিধি, মায়া বসান, বলিদান 1905, শাস্তি কি শান্তি, শাস্তি কি শান্তি, এই সব কটা গুরুত্বপূর্ণ। এটা অনেকে 1908 বলে, অনেকে 1907 বলে, বিধবাদের সমস্যা নিয়ে লেখা শাস্তি কি শান্তি।
তাহলে যে যে নাটকগুলোর সাল বললাম সেগুলো, তার মধ্যে প্রফুল্লটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রফুল্ল হচ্ছে একটা বিয়োগান্তক নাটক, সামাজিক নাটক। ম্যাম প্রফুল্লর পাশে অভিনয় যেটা দেখাইছে ওটা মানেটা বুঝতে পারছি না। প্রফুল্ল প্রকাশিত হয়েছিল 1889-এ, প্রথম অভিনয় হয় তোমার কি বলে 1890-এর ফলে, কিন্তু ওটা মানে আর কি ওটা অতটা জনপ্রিয় ছিল না। 1899-এর 27 এপ্রিল স্টার থিয়েটারে মঞ্চস্থ হয়, তখন সেটা মঞ্চ সফল সামাজিক নাটক। 1889-এর 27 এপ্রিল। স্টার থিয়েটারে যখন মঞ্চস্থ হয় তখন এটি মঞ্চ সফল নাটক হয়ে ওঠে, সামাজিক নাটক। ঠিক আছে, এই নাটকের অভিনয় সম্বন্ধে সমকালীন ভারতী পত্রিকায় কিন্তু নাটকটি সম্পর্কে অনেক তথ্য বেরিয়েছিল ভারতী পত্রিকায়। নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে যোগেশ। নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো যোগেশ। এটা হলো মোটামুটি ভাবে গিরিশ ঘোষ। আচ্ছা, গিরিশ ঘোষের আর হচ্ছে ভালো করে সালগুলো প্রত্যেকটা পড়ো, কোনটা কি জাতীয় নাটক সেটা পড়বে, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আচ্ছা, প্রফুল্ল নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হলো যোগেশ, রমেশ আর প্রফুল্ল। এই যে প্রফুল্ল নাটক, তার গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে যোগেশ, তারপরে হচ্ছে রমেশ, আর হচ্ছে প্রফুল্ল। যোগেশ, রমেশ আর প্রফুল্ল। যেমন একটা উক্তি আছে, প্রশ্নটা তুলেই আসে, আমার সাজানো বাগান শুকিয়ে গেল, উক্তিটি কার? গিরিশ ঘোষের বিখ্যাত একটি নাটকের উক্তি কি না? আমার প্রফুল্ল নাটক। হ্যাঁ, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমাকে এটা বলো যে প্রফুল্ল নাটক তো ঠিক আছে, বাট উক্তিটি কার? ম্যাম যোগেশের। যোগেশের। যোগেশের প্রফুল্ল নাটকের যোগেশের। গিরিশ ঘোষের অসমাপ্ত সামাজিক নাটক গৃহলক্ষ্মী, যেটা তিনি লিখতে লিখতে মানে চতুর্থ অঙ্ক, 4টি অঙ্ক লেখার পর তিনি মারা যান। ঠিক আছে, গিরিশ ঘোষের অসমাপ্ত সামাজিক নাটক। অসমাপ্ত সামাজিক নাটক কি ছিল? গৃহলক্ষ্মী। গৃহলক্ষ্মী, যেটা 4টে অঙ্ক লেখার পর তিনি মারা যান। গিরিশ ঘোষ শেক্সপিয়ারের ম্যাকবেথ, জুলিয়াস সিজার, মানে ম্যাকবেথ এবং জুলিয়াস সিজার এই দুটোরই নাটক দিয়েছিলেন। তার মধ্যে জুলিয়াস সিজারের তিনি নাটকের অনুবাদ তিনি করেননি, কিন্তু ম্যাকবেথের নাটকের অনুবাদ তিনি করেছিলেন। এই হলো বিষয়। দুটো যদি আমরা বলি যে শেক্সপিয়ারের কোন দুটো নাটকের তিনি অনুবাদ করেছিলেন বা নাট্যরূপ দিয়েছিলেন, একটা হচ্ছে জুলিয়াস সিজার, আর একটা হলো ম্যাকবেথ।
আচ্ছা, এবার বলো আর মোটামুটি ভাবে গিরিশ ঘোষ সম্পর্কে কারোর কিছু জানার আছে? আর রবীন্দ্রনাথের একটা নাটকেরই তিনি নাট্যরূপ দিয়েছিলেন, সেটা হলো চোখের বালি। এই কোয়েশ্চেনটা আসে অনেক সময়। কারোর কোনো কোয়েশ্চেন আছে গিরিশ ঘোষকে নিয়ে? বলো। বঙ্কিমচন্দ্রের কি মৃণালিনী আর সীতারামটারও নাট্যরূপ দিয়েছিলেন? না। দুর্গেশ নন্দিনী এগুলোই শোনা যায় যে দুর্গেশ নন্দিনীর দিয়েছিলেন, আর বিষবৃক্ষর দিয়েছিলেন। দুর্গেশ নন্দিনী আর বিষবৃক্ষর কপাল কুণ্ডলা, এই তিনটেই দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। দেখো কারোর কোনো সমস্যা নেই তো? দ্বিজেন্দ্রলাল রায় বলি। চল, দ্বিজেন্দ্রলাল রায় আমরা দেখছি যেমন তোমার গিরিশ ঘোষকে আমরা যেমন দেখলাম যে পৌরাণিক নাটকে ওনার শ্রেষ্ঠত্ব, তেমনি দ্বিজেন্দ্রলাল রায় আবার ঐতিহাসিক নাটকের শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ রূপকার। ঐতিহাসিক নাটকে ওনার শ্রেষ্ঠ। আর যেটা আগে বললাম যে গিরিশ ঘোষের সঙ্গে কিন্তু ওই যেটা হচ্ছে মুস্তাফির কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি উনি কিন্তু তোমার অর্ধেন্দু শেখর মুস্তাফি, যিনি গিরিশ ঘোষকে নিয়ে ঠিক জাননি, কিন্তু ওনার সঙ্গে মানে ওনার সঙ্গে কথা বলেই তিনি নাটক পরিচালনায় এসেছিলেন, বা ওনার হাত ধরেই নাটক পরিচালনায় এসেছিলেন। সেই কারণে তোমার কি বলে অর্ধেন্দু শেখর মুস্তাফির একটা নাম উঠে আসে। চলো, এবারে হলো দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় ভারতবর্ষ পত্রিকার সম্পাদক ছিলেন। ঐতিহাসিক নাটকে ওনার শ্রেষ্ঠত্ব। ঐতিহাসিক নাটক তিনি ওনার নাটকগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে ঐতিহাসিক নাটক তিনি লিখেছিলেন সামাজিক নাটক, পৌরাণিক নাটক আর প্রহসন, চারটি ভাগে ভাগ করতে পারে। যার মধ্যে ঐতিহাসিক নাটকে তার বেশি শ্রেষ্ঠত্ব দেখা যায়, একথা ঠিক। এবার ঐতিহাসিক নাটকের মধ্যে অধিকাংশ নাটকই তার শ্রেষ্ঠ নাটক, যার মধ্যে প্রথম ঐতিহাসিক নাটক ছিল তারাবাই। প্রথম ঐতিহাসিক নাটক 1903, যেটা ছিল তারাবাই, যেটা রাজপুতদের কাহিনী অবলম্বনে তৈরি। প্রতাপ সিংহ, যেটাও গুরুত্বপূর্ণ ছিল। দুর্গা দাস গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই দুটো ততটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। 1905, 1906 প্রতাপ সিংহ আর দুর্গা দাস অতটা গুরুত্বপূর্ণ নয়। তারাবাই প্রথম ঐতিহাসিক নাটক বলে একটু বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ যে নূরজাহান থেকে শুরু, বা শ্রেষ্ঠ নাটক যদি আমরা বলি তাহলে নূরজাহান থেকে শুরু। নূরজাহান 1908, মেবার পতন 1908। এগুলো কিন্তু প্রত্যেকটার সাল মনে রাখতে হবে, চরিত্র মনে রাখতে হবে, কাহিনী মনে রাখতে হবে। কাহিনী মানে মূল চরিত্রগুলো এবং কোথা থেকে কাহিনীটাকে নেওয়া হয়েছে। তারপরে হলো শাহজাহান 1909, চন্দ্রগুপ্ত 1911, ঠিক আছে।
কনফিউশন হচ্ছে যে একটা হচ্ছে, আমি জানি না যে তোমরা দেখেছো কিনা, হীরার ফুল। মূলত হীরার ফুলটা ওই গিরিশ ঘোষের সাথে যাবে, হ্যাঁ গিরিশ ঘোষের লেখা এটা, 1884 হীরার ফুল, যেটা প্রহসনের মধ্যে ছিল গিরিশ ঘোষের। দেখো এই যে হীরার ফুলটা এখানে আসবে না, মনে থাকবে, এটা এখানে আসবে না, ঠিক আছে। আচ্ছা, সিংহল বিজয় আছে 1915, এটা কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়, এটা দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক। তাহলে মোটামুটি ভাবে আমাদেরকে খুব ভালো করে সাল মনে রাখতে হবে। প্রথম ঐতিহাসিক নাটক হিসেবে তারাবাই, তারপরে নূরজাহান, মেবার পতন, সোহরাব রুস্তম, শাহজাহান, চন্দ্রগুপ্ত, এই কটা সাল বেশি মনে রাখতে হবে। আর যেহেতু সিংহল বিজয় নামটা মনে রাখতে হবে কারণ ওটা মৃত্যুর পরে প্রকাশিত ঐতিহাসিক নাটক। সেই সময় আমরা দেখতে পাই যে ভারতবর্ষে স্বদেশী আন্দোলনের একটা মানে উত্তপ্ত আবহাওয়া, যে সময় এই নাটকগুলো লেখা হচ্ছে। তো দ্বিজেন্দ্রলাল রায় সেই স্বদেশী আন্দোলন বা সেই স্বদেশী ভিত্তি, সেই বিপ্লবীদের যে কি বলবো, সেই যে দেশের প্রতি তাদের একাত্মতা, এটাই তার ঐতিহাসিক নাটকের মধ্যে তিনি কিন্তু তুলে ধরেছিলেন, ঠিক আছে। বঙ্গভঙ্গ এই ধরনের যে বিষয়গুলো, সেটা কিন্তু তোমার নাটকের মধ্যে তিনি তুলে ধরেন। দ্বিজেন্দ্রলাল রায় কখনোই কিন্তু রাজদ্রোহী ছিলেন না। ইংরেজদের প্রতি তার কিছু কিছু জায়গায় অবশ্যই শ্রদ্ধার ভাব ছিল। তিনি বিশ্বাস করতেন যে ইংরেজরাই কিন্তু আমাদের এখানে, যেটা আমরা রেনেসাঁস বলি, বা তাদের জন্য আমাদের অনেক সংস্কার হয়েছে, জাতীয়তাবোধে আমরা উদ্বুদ্ধ হতে পেরেছি। তবুও তিনি ঐতিহাসিক নাটকে কি করেছেন, বেশ কিছু অন্তর্দ্বন্দ্ব, ট্র্যাজিক রস সৃষ্টি করেছেন, ব্যক্তি স্বাতন্ত্রতা বোধ তৈরি করেছেন। ওনার সর্বপ্রথম ইতিহাসাশ্রিত রচনা ছিল এই তারাবাই, যেটা রাজস্থান থেকে গৃহীত হয়েছে। ইতিহাসটা রাজস্থান থেকে গৃহীত। রাজপুতদের চরিত্র পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ এই চরিত্রটাকে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আবার ওনার গিরিশ ঘোষের দ্বিজেন্দ্রলাল রায়ের স্বদেশী আন্দোলন যে কতটা তাকে যে প্রভাবিত করেছিল, সেটা তার প্রতাপ সিংহ নাটকে পাওয়া যায়। 1905 প্রতাপ সিংহ নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের পাওয়া যায় যে স্বদেশী আন্দোলন তাকে কতটা প্রভাব ফেলেছিল তার মনের উপর। এটা রাজপুতদের কাহিনী হলেও স্বদেশী আন্দোলনের প্রভাব ছিল। নূরজাহান চরিত্রগুলো দেখবে, নূরজাহানের সাল দেখবে। টডের রাজস্থান থেকে নেওয়া হয়েছিল, টডের রাজস্থানের কাহিনী থেকে নেওয়া হয়েছিল দুর্গাদাস। টডের রাজস্থানের কাহিনী থেকে নেওয়া হয়েছিল দুর্গাদাস। আর দুর্গাদাসের পরে যে নাটক নূরজাহান, সেটা একেবারে স্বতন্ত্র রচনা এবং ওটাই সার্থক রচনা। তাহলে এগুলো হচ্ছে ওনার ঐতিহাসিক নাটক। পৌরাণিক নাটক হচ্ছে পাষাণী, সীতা আর ভীষ্ম। পাষাণী, সীতা, ভীষ্ম, তিনটেরই সাল মনে রাখতে হবে। পাষাণী, সীতা আর ভীষ্ম, তিনটেরই সাল মনে রাখতে হবে। সামাজিক নাটক হচ্ছে পরপারে আর বঙ্গনারী, মনে রাখতে হবে, এগুলো কিছু করার নেই। প্রহসনে বরং দু একটা বাদ দিতে পারো। যেমন প্রথমটা হলো এক ঘরে, এটা মনে রাখতে হবে, এগুলো আর কিছু করার নেই। কল্কি অবতার হলো বিখ্যাত নাটক।
ত্রহস্পর্শ বা সুখী পরিবার বিখ্যাত নাটক, আর প্রায়শ্চিত্ত। এবং বিরহ এই নাটকটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকেই উৎসর্গ করেছিলেন 1897। আরেকটি নাটক আছে যেটা হচ্ছে আনন্দ বিদায়। আনন্দ বিদায় প্রহসন। সেটা হলো আনন্দ বিদায়। প্রায়শ্চিত্তটা দেখো, যেটা রবীন্দ্রনাথের কড়ি ও কোমল কাব্যকে ব্যঙ্গ করে লিখেছিলেন। ঠিক আছে, আনন্দ বিদায় 1912 লিখে দিয়েছি। নোটটা সেভাবেই করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমাদের সুবিধা হয়, প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরতে পারো। বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। মোগলদের নিয়ে যে ঐতিহাসিক নাটকগুলো আছে, দুটো ঐতিহাসিক নাটক যেটা মোগলদের নিয়ে লেখা হয়েছে, মোগল জীবনের চিত্র আছে। নাম্বার 1 হচ্ছে নূরজাহান, আর নাম্বার 2 হচ্ছে শাহজাহান। শাহজাহান এবং নূরজাহান এই দুটো নাটক মোগলদের জীবনের চিত্র বা কাহিনী তুলে ধরা হয়েছে নাটকের মধ্যে। দ্বিজেন্দ্রলালের একটা নাটক যেটা হচ্ছে সোহরাব রুস্তম, দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে সোহরাব রুস্তম। এটি মূলত এই নাটকটির উৎস কি? এই যে সোহরাব রুস্তম রয়েছে, এটা হচ্ছে ফিরদৌসির যে শাহনামা আছে তার হচ্ছে উৎস। সোহরাব রুস্তম 1908 ঐতিহাসিক নাটক সোহরাব রুস্তম, যার কাহিনীটা ছিল ফিরদৌসির শাহনামা। এর মূল উৎস হচ্ছে ফিরদৌসি শাহনামা। এই নাটকে আফ্রিদ চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। নাটকের চরিত্র হলো আফ্রিদ। দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ প্রহসন কোনটা? দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ প্রহসন হচ্ছে পুনর্জন্ম। শ্রেষ্ঠ প্রহসন হচ্ছে পুনর্জন্ম। ওকে, আবার তোরা মানুষ হ গানটি কোন নাটকে রয়েছে? মেবার পতন। আবার তোরা মানুষ হ নাটক কোন নাটকে রয়েছে গানটি? সেটা হলো মেবার পতন। Yes. ওনার মৃত্যুর পর দুটো নাটক প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটা সিংহল বিজয়, একটা হলো বঙ্গনারী, দুটোই 1915 মৃত্যুর পর প্রকাশিত। সিংহল বিজয়, বঙ্গনারী।
দুটোই 1915। 1915। আর দ্বিজেন্দ্রলালের 4টে কাব্যগ্রন্থ, যেহেতু পিএসসি ওইভাবে কিছু বলেনি, ওনার লেখা 4টি কাব্যগ্রন্থ আছে, যার মধ্যে একটা হলো আর্যগাথা, আর হচ্ছে মন্ত্র, আলেখ্য, আর হচ্ছে ত্রিবেণী। ত্রিবেণী 1912, আলেখ্য হচ্ছে 1907, মন্ত্র হচ্ছে 1902, আর্যগাথা হচ্ছে 1882। এই হলো ওনার 4টি কাব্যগ্রন্থ। বলো, এই দুটো নিয়ে কারোর কোনো সমস্যা আছে? দ্বিজেন্দ্রলাল রায় আর গিরিশ ঘোষ মোটামুটি কমপ্লিট। ত্রহস্পর্শ যে নাটকটা আছে, বা সুখী পরিবার যেটাকে আমরা বলছি, এই ত্রহস্পর্শ বা সুখী পরিবার, এই নাটকটার মূলত মূল বিষয়বস্তুটাই হচ্ছে বিবাহ বিভ্রাট। এটা প্রহসন ছিল। বিবাহ বিভ্রাট। ব্যাস। আচ্ছা, দেখো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। নেই তো? চলো, এবারে নেক্সট হলো টিচার। টিচার টিচার যে নাটকটা দেখছো, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা। এবার আমাদের যে প্রশ্নগুলো করতে হবে, মানে আমাদের এই ধরনের, তোমাদের ছোট গল্প তোমাদের সিলেবাসে আছে পিএসসির যে টেক্সটটা, সেখানে আমি পুরো গল্পটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? গল্পটা পড়ে দেখো সকলে। ওখানে আগের বছর মূলত ভেতর থেকে প্রশ্ন এসেছে, ওইভাবে নয়, টেক্সটের ভিতর থেকেই প্রশ্ন এসেছে। এক্ষেত্রে মূলত যে 3টি চরিত্র আমরা পাই, সব থেকে গুরুত্বপূর্ণ একটা হলো যে হাই স্কুল, হাই স্কুলটার নাম কি সেটা হচ্ছে আমি এখানে দাগ দিয়ে দিয়েছি। একটা হচ্ছে তোমার হাই স্কুলের সেক্রেটারি, মানে রাজমাতা হাই স্কুল। আগের বছর পিএসসি তে এই প্রশ্নটাই এসেছিল যে স্কুলের হাই স্কুল, মানে হাই স্কুলটার নাম কি, ঠিক আছে? বা এরকম প্রশ্ন এসেছিল, আমার যতটুকু সম্ভব, অনেকদিন আগে পরীক্ষা হয়েছে তো, এরকম প্রশ্ন আসতে পারে যে রাজমাতা হাই স্কুলের সেক্রেটারির নাম কি ছিল, এরকম কিছু একটা। তাহলে রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি হচ্ছে রায় বাহাদুর অবিনাশ তরফদার। এই যে চরিত্রটা দেখছো, এটা ভীষণ একটা, আমি যদি গল্পটাকে সংক্ষেপ করে বলি, আমি জানি না তোমরা পড়েছো কিনা, সংক্ষেপ করে যদি বলি তাহলে ভীষণ একটা গম্ভীর একটা চরিত্র। রায় বাহাদুর মানে বুঝতে পারছো, খুবই শিক্ষিত, সে
যার তার বাড়িতে যায় না, সে তার স্কুলের একজন মানে যে হেডমাস্টার আর কি, তো সেই হেডমাস্টারের যে জামাই গিরিন, তার বাড়িতে ঘটনাচক্রে সে চলে যাবে তার ছেলের অন্নপ্রাশনের, যেহেতু তাকে নিমন্ত্রণ করা হয়েছে। তো গিয়ে দেখবে যে আদৌ ছেলের কোনো অন্নপ্রাশন নয়, সেখানে যে এত মানুষ যে খেতে পাচ্ছে না এবং তার যে দারিদ্রতা, সেটাই চোখে আঙুল দিয়ে এক প্রকার রায় বাহাদুরের চোখে আঙুল দিয়ে সেটাই দেখা যায়। এবং ঘটনাচক্রে আমরা দেখব যে শেষে এই গিরিনের চাকরি চলে গেছে এবং গিরিনের এই যে দারিদ্রতার যে চিত্র, সেটা কিভাবে গল্পে ফুটিয়ে তুলেছেন, বা তৎকালীন সময়ে আজকে তোমরা টিচার হতে চাইছো বা আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা স্কুল মাস্টারদের মানে রিক্রুটমেন্টে, কিন্তু একটা সময় গেছে যখন টিচাররা পড়াতো ভালো কিন্তু তাদেরকে সেই যথোপযুক্ত স্যালারি দেওয়া হতো না, এবং তাদের যে দুঃখ দুর্দশার চিত্র, তাদের যে অনাহার, তাদের যে যন্ত্রণা, তাদের মানে তাদের যেটা তোমার কি বলে যোগ্য যে তাদেরকে যেটা তারা যে প্রাপ্য ছিল, সেটা সেই ভিত্তিতে তারা তাদের মানে তাদেরকে রেমিউনারেশন যেটা আমরা বলবো, সেটা বেতন, সেটা দেওয়া হতো না। বেতনটা বাড়িয়ে দেওয়ার কথা বলছেন, নইলে টিচাররা ধর্মঘট করবে। এই বিষয়গুলো এই গল্পের মধ্যে এক কথায় বলা যায় যে মানিক বন্দ্যোপাধ্যায় সেই যে তোমার কি বলে সালটার মধ্যে তিনি লিখছেন গল্পটা, সেখানে তিনি কি করছেন যে সেই সময় 1930-40-এর দশকের গল্প এটি। সেই সময়ে টিচারদের যে অনাহারের কথা, শিক্ষকদের যে অনাহার, তাদের যে জীবনযাপন, এই বিষয়টাতে তিনি তুলে ধরেছেন। আচ্ছা, তাহলে রাজমাতা হাই স্কুল, তার রায়বাহাদুর ছিল অবিনাশ তরফদার, যে যে লাইনগুলো দাগ দিচ্ছি। এখানে টিচাররা ধর্মঘট করছে অনেকদিন ধরে বেতন কম বলে, এই কারণে কিন্তু কি করছে রায় বাহাদুর, কিন্তু এখানে চাকরি করার অনেক রকম সুবিধা আছে, তাই অনেকে এই মানে আর কি এই ধরনের স্কুলে আর কি শিক্ষকতা করতে যায় বা এই স্কুলগুলোতে শিক্ষকতা করে। তো এই চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু রায় বাহাদুর তাদের কোনো কথা শুনছে না। এই যে মজুর না ধাঙর যে ধর্মঘট করবে, এই যে লাইনটা, বিদ্যালয়ের শিক্ষক, ধাঙর মানে কি ম্যাথর, যারা নোংরা পরিষ্কার করে তাদেরকে বলা হয় ম্যাথর, ঠিক আছে। বিদ্যালয়ের শিক্ষকরা ধাঙর না মজুর যে তারা ধর্মঘট পালন করবে, এই চরিত্রটার কথা বলা হয়েছে। স্কুলে কি কি ঘটছে এবার দেখো। এখানে এই লাইনটা, বুনো রামনাথ যাদের গর্ব ও গৌরব তুচ্ছ দুটো পয়সার জন্য নামিয়ে আনা হচ্ছে। আচ্ছা, এই যে পৌর হেডমাস্টার শশাঙ্ক, এখানে নেক্সট চরিত্র যেটা শশাঙ্ক। শশাঙ্ক কিন্তু শিক্ষক জীবনের আদর্শ বলে না, সে কি করে রায় বাহাদুরের তো ধৈর্য খুবই কম, কিন্তু সে রায় বাহাদুরকে বলতেও পারছে না, রায় বাহাদুরকে সে তার বলার মতো তার অবস্থাও নেই যে স্যালারি বাড়িয়ে দেওয়া হোক বা কেন শিক্ষকদের, তিনি যে শিক্ষকদের প্রতিনিধি, তিনি যে বলবেন রায় বাহাদুরের কাছে গিয়ে, তিনি কিছুই বলতে পারছেন। গত মাসের মাইনেই তিনি এখনো তার বাকি, সেই বিষয়গুলো কে উস্কানি দিচ্ছে জানেন? বছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা নাম উচ্চারণ করতে, কিন্তু শশাঙ্ক বাবু আর সেই শশাঙ্ক বাবু নেই, অনেক বদলে গেছে। এই যে উস্কানি দেওয়ার ব্যাপার, এই গিরিন যে কিন্তু পলিটিক্স করে বেড়ায়, তৎকালীন সময় যারা পলিটিক্স করে বেড়াতো বা এগেনস্ট পার্টিতে, আমরা জানি এইটুকু যে রায় বাহাদুর, যেহেতু এটা স্বাধীনতার আগের গল্প, রায় বাহাদুর তকমা তাদেরই জুটতো মোটামুটি ভাবে যাদের একটু শিক্ষিত বা যারা এক কথায় বলতে গেলে ইংরেজদেরকে তোষামোদ করে চলতো, ফ্ল্যাটারিং করে চলতো। আর গিরিন ছিল ঠিক তার অপোজিট। তো সেই কারণে গিরিন খুব একটা পছন্দের পাত্র ছিল না। গিরিন ওই স্কুলে তোমার কি বলে
তোমার কি বলে গিরিন তার জামাই মানে গিরিন যে পলিটিক্স করছে এই কথাটা কি হচ্ছে ওই রায় বাহাদুরের কানে গিয়ে পৌঁছে গেছে। আমি লাইনগুলো সব দাগ দিয়ে দিয়েছি। তো গিরিন কি করছে সুকৌশলে রায় বাহাদুরকে দেখা করতে যাচ্ছে, রায় বাহাদুরকে গিয়ে বলছে তার পুত্রের অন্নপ্রাশন, ঠিক আছে, সেই জন্য তাকে যেতে হবে। এই যে ছোট ছেলের অন্নপ্রাশন দেখেছো, মানে তাকে নিয়ে গিয়ে তার অবস্থাখানা দেখাতে চাইছে গিরিন, রায় বাহাদুরকে তার বাড়িতে নিয়ে গিয়ে তার অবস্থাটা দেখাতে চাইছে। কি অবস্থা এখানে আমরা দেখতে পাবো যে গিরিনের কি অবস্থা। গিয়ে সে দেখতে পাবে যে আদৌ বাড়িতে নিমন্ত্রণ বলেই কিছু নেই, পুরোপুরি অন্ধকার। এই যে রাত 10টার সময় রায় বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছল। বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল যে ছোট ছেলের অন্নপ্রাশনের উৎসব চিহ্ন মাত্র, মানে এই কিছুই ছিল না। মানে উৎসবে যে চিহ্ন হয় সেসব উৎসব থাকলে সেসব কিছুই নয়, ঠিক আছে। সেসব কিছুই নয় এবং সে তখন নিজের কথা ভাবছে। মানে যেখানে আমরা দেখতে পাই তোমার কি বলে রায় বাহাদুর ভাবছে তার ছেলে এবং মেয়ের কিভাবে অন্নপ্রাশন দিয়েছে। এই যে এই লাইনটা দেখো, তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল আর মেয়ের অন্নপ্রাশনে সে অন্তত সানাই বাজায়, লোক গিজগিজ করে বাড়িতে। নিজের কথা ভাবছে। এই যে গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন তাকে অভ্যর্থনা জানায় এবং যথাসাধ্য আয়োজন করছি, দোষ ত্রুটি ক্ষমা করবেন এই বলে সে তো নিয়ে গিয়ে বসালো বৈঠকখানায়। যেখানে বসাচ্ছে দেখছে কি ভাঙা তক্তাপোষ, দেখো ভালো করে কিছুই নেই, ভাঙা তক্তাপোষ, শতরঞ্চি দলা পাকানো, তাহলে তার কি অবস্থা। লাইনগুলো দেখবে যেগুলো যেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। গিরিন তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, যিনি 2 বছর ধরে ভুগছেন, কলকাতায় নিয়ে যাওয়ার ট্রিটমেন্টের টাকা তার নেই, ঠিক আছে, তাই জন্য তিনি তার চিকিৎসা করাতে পারছেন না। এবার গিরিন দেখা যাচ্ছে যে ভেতর থেকে তার বউকে ডাকছে। বউয়ের কি অবস্থা, একটাও ভালো শাড়ি নেই, যে বিয়ের শাড়িটা যেটা ছিল সেটাই পরে সে বাইরে বেরিয়ে আসছে। তার ঘরের কি অবস্থা, 4 ভিটের 4খানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে 2খানা, রান্নাঘরের চালটি ছাড়া। এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। এক কথায় সেই সময় 1930-40-এর শিক্ষকদের যে দুরবস্থার কাহিনী সেটাই এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। বলছে আমার ছেলেটাও অসুস্থ, তো এই যে তোমার কি বলে যে রায় বাহাদুর সেটা একেবারে মানে দেখে শিউরে উঠেছে গিরিনের ছেলে। এবং রায় বাহাদুর আবার যে মানে একজন হোমিওপ্যাথি ডাক্তারও ছিলেন, ওষুধপত্র দিতে পারতেন। তো বলছে সে তো বিনা চিকিৎসায় মরতে বসেছে, আমার তো ছেলেকে ট্রিটমেন্ট করানোর মতো সামর্থ্য নেই, যদি আপনি বিনা চিকিৎসায় একটু দেখে টেকে ওষুধ দেন। তো রায় বাহাদুর তাকে স্পষ্টতই জানায় যে তার তো ওষুধ দেওয়ার মতো তোমার কি বলে সে জানে না, তুমি তাকে মানে তাড়াতাড়ি কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, দেরি করো, এটাই বলতে চায়। এবার এই বিষয়টাতে পুরোপুরি রায় বাহাদুর কি হয় ভীষণ ভাবে তার আত্মসম্মানে লাগে, সে আর কি কি বলবো অসম্মান হয় তার। এবং যার পরে পরের দিন যখন সোমবার প্রবাবলি, যেটাতে যখন আমরা দেখি যে গিরিন যাচ্ছে স্কুলে, স্কুলে গিয়ে তার কি বলে তাকে শোকজ করা হচ্ছে বা তাকে গিরিনকে আর কি পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, এই শোকজের লেটার তাকে ধরানো হয়েছে, ঠিক আছে। এবং এই বিষয়টাই গিরিন ভেবেছিল যে এটাই হবে ভবিষ্যৎ। যেহেতু তিনি বলতে পারতেন যে তার কাছে টাকা নেই বা কিছু বা তার অবস্থা
মাইনেটা দিয়ে দেওয়া হোক, এসব কথা তিনি বলেননি। কারণ গিরিন চাইনি শুধুমাত্র নিজের নিজের তোমার কি বলে যেখানে শুধুমাত্র তার নিজের মাইনে বাড়ুক, এটা গিরিন কখনোই চাইনি। সে চেয়েছিল সমগ্র শিক্ষক সমাজ যতজন তার স্কুলে আছে প্রত্যেকেরই মাইনে বাড়িয়ে দেওয়া। এবং রায়বাহাদুর বলেছিল তোমার অবস্থা এতটা খারাপ জানতাম না গিরিন, অ্যাপ্লিকেশন দিও, ও মাস থেকে 10 টাকা মাইনে বাড়িয়ে দেবো। তুমি ভালো শুনেছি যে পড়াশোনাতেও ভালো, এই লাইনটা, আর বাকি মাইনেটা তোমাকে পাইয়ে দেবো সোমবার। এই যখন সোমবার এলো তখন কি হলো, যখন গিরিন বলল যে এটা করবেন না, আমার সর্বনাশ করবেন না, সকলের জন্য এটা করুন, তখন কি হলো সোমবার দিনকে আলটিমেটলি যেটা হওয়ার সেটাই হলো। বললাম যে তোমার কি বলে গিরিনের হাতে বরখাস্তের নোটিশ, যেটা সে প্রত্যাশা করেছিল। এই যে সোমবার গিরিশ আলটিমেটলি বরখাস্তের নোটিশ পেল, এবং ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায়বাহাদুর। কিন্তু কথাটা জানে গিরিন, কিন্তু রায়বাহাদুর ভুলতে পারবে না যে তার ভয় করবে। শিক্ষকদের দারিদ্রতার মাহাত্ম্য কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথা, উচ্ছ্বাসটা হবে মন্দা। বোঝা গেল সেই সময় শিক্ষকদের কি বোঝাতে চেয়েছে? তাহলে গল্পটা বোঝা গেল সকলের? তাহলে যে চরিত্রগুলো, যে লাইনগুলোতে দাগ দিয়েছি, চরিত্র মোটে ওই গুরুত্বপূর্ণ চরিত্র তিনটে, একটা হচ্ছে রায়বাহাদুর, একটা হচ্ছে গিরিন, আর একটা হচ্ছে শশাঙ্ক, যে হেডমাস্টার মশাই, তার জামাতা হচ্ছে গিরিন, আর রায়বাহাদুর। এই তিনটেই গুরুত্বপূর্ণ চরিত্র, আর বাদ বাকিগুলো গুরুত্বপূর্ণ নয়। আর স্কুলটার নাম দেখে রেখো, রাজমাতা হাই স্কুল। আর টিচার আর গল্প সংকলনটা আমি বলি। এরপরে ক্লাসে আমরা বিদ্রোহী পড়বো, নজরুল ইসলাম। বিদ্রোহীটা অনেক বড় আছে এবং খুবই ডেঞ্জারাস বিদ্রোহী। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করুন। আছে? বোঝাতে পেরেছি গল্পটা? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। বলো কি বলছো। পড়া ভালো লাগছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো বুঝতে? কারো বোর ফিল করছো না তো? করলে বলবে, সেক্ষেত্রে টপিক চেঞ্জ করে দেবো আবার। সিলেবাস তো চেঞ্জ করার জায়গা আমার নেই। ওকে, নেক্সট দিনকে তাহলে আমরা বিদ্রোহী পড়ব, ঠিক আছে? আজ এই অবধি। তারপর আবার সাহিত্যের ইতিহাসের কোনো একটা পার্ট, তোমাদের রুটিনটা করে দিতে হবে তারা। কারোর কোনো কোয়েশ্চেন নেই তো? তাহলে গুড নাইট।